সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হবিগঞ্জে ১৪৪ ধারা জারির পর থমথমে পরিস্থিতি, মাঠে নেই এনসিপি বিএনপি নেতাকর্মীদের কেউ। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। 10 বছরে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল বেড়েছে 19টি। হবিগঞ্জে এনসিপি সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসক হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন। পরে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। উভয় দলের নেতারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও তাদেরকে মাঠে নামতে দেখা যায়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে এনসিপির পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিন সহ 10 জন আহত হন। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানবো। সহকর্মী আকলাস আহমেদ প্রিয় সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্রিয়, গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা কি দায়ের করা হয়েছে কিনা জানাবেন। ১৪৪ ধারা জারির পর এখন কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন, এবং কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে উভয় দল তো বলেছে যে তারা কর্মসূচি চালিয়ে যাবেন। নেতাকর্মীরা এই মুহূর্তে কি বলছেন? দোলা, আপনি জানেন যে হবিগঞ্জে এনসিপি এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের যে পাল্টা কর্মসূচি গিয়ে যে হবিগঞ্জ শহরে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে আমরা এখন পর্যন্ত বিএনপি অঙ্গ সংগঠন এবং জাতীয় নাগরিক পার্টির হবিগঞ্জ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের যে অবস্থান আমরা হবিগঞ্জ শহরে দেখতে পাইনি। বিশেষ করে তাদের এই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে যে হবিগঞ্জ শহরে যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল, আমরা দুপুরে দেখেছি যে শহরকে যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু প্রশাসন কিন্তু জোরদার তৎপরতা পালন করছে। একই সাথে পুলিশ, বিজিবি এবং র্যাব টহল দিচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি আমাদের যেমনটা জানিয়েছিল যে 3 প্লাটুন বিজিবি তারা হবিগঞ্জ পৌর এলাকায় তারা মোতায়েন করেছে। আমি যদি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, বিশেষ করে গতকাল যে এনসিপির নেতাকর্মীর উপরে যে হামলাটি হয়েছিল, বিশেষ করে এটা হইল সন্ধ্যায় যে হবিগঞ্জ পৌর টাউন হলের সামনে যে পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের সাথে তাদের যে সংঘর্ষ হয়, এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আহত হয়েছিলেন। এ ঘটনায় তারা চিকিৎসা নিয়েছিলেন। আমাদের এনসিপি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কামাল, যেটা মুস্তফা মাহবুর রহমান মুবিন আবানা মুস্তফা কামাল যেটা আমাদের জানিয়েছেন যে এ ঘটনায় যে আহতদের চিকিৎসা চলছে এবং চিকিৎসা শেষে তারা মামলা করবেন। তবে আজকে যে বিষয়টা আমরা যেটুকু সকাল থেকে যে তারা কর্মসূচি ঘোষণা করেছিল, যে এখন পর্যন্ত বিকেল 5টা হলেও আমরা এখন পর্যন্ত কর্মসূচি পালন করতে আমরা দেখিনি। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে হবিগঞ্জ শহরে কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বিশেষ করে এনসিপি এবং বিএনপির নেতা কর্মীরা তারা পাল্টাপাল্টি কর্মসূচি পালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও কিন্তু তারা এখনো মাঠে নামেননি। আমরা কথা বলেছিলাম এনসিপি নেতৃবৃন্দের সাথে, তারা আমাদের যেমনটা জানিয়েছিলেন যে বিকাল 3টা গড়িয়ে গেল, তারা 4:30টার মধ্যে তারা হবিগঞ্জে পৌঁছবেন এবং কর্মসূচি ঘোষণা করবেন। একই সাথে হবিগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি আমাদের জানিয়েছিলেন যে তারা নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন এবং জেলা বিএনপির কার্যালয়ে কিন্তু তারা অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত কর্মসূচি পালনে কোনো আমরা দেখিনি এবং নেতা কর্মীদের তেমন তৎপরতা হবিগঞ্জ শহরে দেখা যায়নি। তোলা জি প্রিয়, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আকলাস আহমেদ প্রিয় যুক্ত ছিলেন সরাসরি। যাচ্ছি পরের খবরে। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উপজেলার বুড়ি গোয়ালিনী সিপিজি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়ি গোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন। বক্তারা বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার শুধু দেশের জাতীয় গর্ব নয়, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই সুন্দরবন ও বাঘ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এদিকে মোংলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবন সংলগ্ন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে আয়োজিত বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষ তথ্য অনুযায়ী গত 10 বছরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বেড়েছে 19টি। এছাড়া বর্তমানে 125টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের পর গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে। জানা গেছে গত 22 জুলাই ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয় 7 বছর আগে এক সন্তান রেখে ওই নারীর স্বামী মারা যান। পরে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন তিনি। এই সময় শহীদুল ইসলাম তাকে খারাপ প্রস্তাব দেন। এক পর্যায়ে তার বোনের বাসায় এক কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন শহীদুল। এতে ভুক্তভোগী ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আঠাশ জুলাই ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আচ্ছা, থাকছে চুয়াডাঙ্গায় পাখির বাসা ও ডিম রক্ষা নিয়ে একটি প্রতিবেদন। চুয়াডাঙ্গায় গাছ কাটার সময় ঝুঁকিতে পড়া পাখির বাসা ও ডিম রক্ষায় পাখির প্রতি মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে শিশু কিশোররা। গাছের কাটা অংশ থেকে পাখির বাসা নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে ডিম ও বাচ্চা বাঁচানোর সেই গল্পই শুনবো আজ। বলছি চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি গ্রামের একদল কিশোরের গল্প, যারা রক্ষা করেছে ডিম সহ একটি মা পাখিকে। গাছের ডালে বাঁধা বাসায় ডিমে তা দিচ্ছিল মা পাখিটি। হঠাৎ গাছ কাটার শব্দে ভয়ে ডিম রেখে উড়ে গেলেও বারবার ফিরে আসছিল আর নিজের বাসার চারপাশে ঘুরছিল। এমন দৃশ্য দেখে পাখি ও তার ডিমগুলো বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কিশোররা। তারা খবর দেয় পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বিপুলকে। পুরো গল্পটি শুনবো তাদের মুখেই। এটা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কারণ সচরাচর আসলে পাখিতে ভয় পেয়ে চলে যায় বাসা ভেঙে গেলে। ওই শিশুদের সঙ্গে সেখানে উপস্থিত হই এবং যাওয়ার পরে দেখি যে হ্যাঁ, তারা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা তাদেরকে একটু নিষেধ করার পরে তাদেরকে বলি যে বাসাটাকে যেভাবে বাঁচাতে হবে। তো কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখি হ্যাঁ, পাখি ওর ভিতরে যাচ্ছে আসছে। তো আমরা ওনাদের দিয়ে অর্থাৎ কুঠারদের দিয়েই আমরা ওই গাছটাকে সুন্দর করে কাটি এবং যে বাসার যে অংশটি সুন্দর করে কেটে আমরা পাশের একটি গাছে কড়ি গাছে সেটাকে স্থাপন করি এবং কিছুক্ষণ পরে 2-1 ঘন্টা পরে দেখতে পাই যে হ্যাঁ, বসন্তপুরী পাখিটি তার ভিতরে যাচ্ছে এবং আসছে। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা কুঠার, যারা গাছ কাটে তাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার যে তারা এটা কখনো এরকম ভাবে তো ভাবেনি। পাখিগুলোর ডিম যাতে নষ্ট না হয় তাই জন্য আমরা পাখিগুলোর ডিমগুলো বাঁচাই এবং বাচ্চাগুলো বাঁচাই। তার ডিম শুদ্ধ সেই গাছটুকু কেটে অন্য গাছে দিলাম। তখন সে তার বাসাটাকে খুঁজে সে ডিম তাওয়া দিতে লাগলো। তার কিছুদিন পরে বাচ্চা ফুটলো, বাচ্চা বড় করে সে চলে গেল। পরিবেশ প্রেমীরা বলছেন এমন ঘটনা প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি মানুষের দায়িত্ববোধের উদাহরণ। এমন মানবিকতাই প্রমাণ করে ইচ্ছে থাকলে মানুষ ও প্রকৃতি নিরাপদে থাকতে পারে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে যশোর থেকে তাকে গ্রেপ্তার করার পর নেওয়া হয় চট্টগ্রামে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন। তিনি জানান 5 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই শুটার। ইমন বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। চট্টগ্রামে 2 বছর ধরে বেশ কিছু চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তার নাম আলোচনায় আসে। ইমনের সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নামি দামি রেস্টুরেন্টে পচা বাসি খাবার পরিবেশন, ভেজাল মশলায় রান্না এবং কিচেন অপরিষ্কারের মতো অভিযোগ দীর্ঘদিনের। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক গ্রাহক। দুপুরে অভিযানে গিয়ে সেই সত্যতাই মিলেছে ভোক্তা অধিকারের হাতে। যেখানে মানুষকে সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত খাওয়ার পরিবেশনের কথা, সেখানে হচ্ছে চট্টগ্রামের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে। আপনারা নিশ্চয়ই দেখছেন, এখানে একদিকে হচ্ছে খাওয়ার ডিম, সিদ্ধ ডিম ছিলে রেখেছে, একদিকে মাছ, একদিকে হচ্ছে ফ্লোরে যে পরিমাণ ময়লা, সে ফ্লোরের ময়লাগুলো তারা পরিষ্কার করছে। এখানে ভোক্তা অধিকারের একটি অভিযান চলছে। অভিযানে আসার পর ভোক্তা অধিকারের তারা এখানে যে অসঙ্গতিগুলো দেখেছেন, রান্নাঘরে যে অপরিচ্ছন্ন, মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার অঙ্গীকার যারা করে থাকেন বিভিন্ন বড় নামি দামি রেস্টুরেন্টগুলো, সেই রেস্টুরেন্টগুলোর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ যে হোটেল বা চায়ের দোকান, তাদের কি অবস্থা? মানুষ আসলে কি খাচ্ছেন সেটাই আপনারা দেখেন। খাবারের তেলাপোকা পড়ে আছে, ছোট একটা তেলাপোকা পড়ে আছে, উনি এটা মরে পচে আছে। উনি গতানুগতিক যে বক্তব্যটা সেটাই দিচ্ছেন যে এটা হয়তো কাস্টমারকে দিবেন না, উনি দাবি করছেন। তো আমরা সার্বিক দিক বিবেচনা করে আজকে ওনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং আমরা পরবর্তীতে তদারকি করব। যে জিনিসটা ছিল স্যুপ, এটা পুরো এটা সেলের জন্য রাখা হয়নি, এটা জাস্ট এতগুলো স্যুপ এটা কোনো ফলাফল খাওয়ার জন্য রাখছে, ওইখানে হয়তো হয়েছে। পরিবেশনের জায়গাটা কিন্তু তকতকে ঝকঝকে, এটা দেখে বোঝার কোনো উপায় নেই। এখানের ভেতরে রান্নাঘরের এবং রান্নাঘরের আশপাশের যে নোংরা অবস্থা, সেটি কিন্তু এখানকার যারা ভোক্তা তারা কোনোভাবেই অনুমান করতে পারবে না। ভোক্তারা প্রতিনিয়ত অভিযান করছে, তাদেরকে সতর্ক করছে, জরিমানা করছে, কিন্তু যারা সংশ্লিষ্ট, যারা এই ধরনের রেস্টুরেন্টগুলো পরিচালনা করছে, যারা খাদ্যদ্রব্যগুলো উৎপাদন করছে, তারা কিন্তু এখনও পর্যন্ত সংশোধন হচ্ছেন না। কবে নাগাদ সংশোধন হবে সেটি কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন। সাধারণ মানুষকে একটি পরিচ্ছন্ন, পরিষ্কার এবং নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার হোক সকলের, এ প্রত্যাশা করছি আমরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই। তার সংসদ অধিবেশনে যোগদানের উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত 4 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। সরোয়ার আলমগীরের প্রার্থিতার রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণার পর ঋণখেলাপির অভিযোগে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। পরে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান তিনি, কিন্তু এই আদেশের বিরুদ্ধেও আপিল করা হলে নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রথমে বৈধ হয়। নির্ধারিত সময়ের পরে গিয়ে ওই আসনের জামাতের যিনি প্রার্থী তিনি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে একটি আপিল দায়ের করেন। আপিলটা সকালের দিকে যখন শুনানি হয় তখন জামাতের প্রার্থীর আপিলটি নামঞ্জুর করা হয়, অর্থাৎ জনাব সরোয়ার আলমগীর সাহেবের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের দক্ষিণাঞ্চলের 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 13 জন নিহত হয়েছেন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। বুধবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে 3,500 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। 36,000-এরও বেশি পরিবার এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ভূমিকম্পের কারণে কুমামোতোর একটি শপিং মলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ভবনটির 2য় তলা ধসে পড়ে। সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একটি কারখানায় চিমনি ধসে পড়ার পর সেখানেও কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আবারও বিমান হামলা ও সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। এতে 1 জন নিহতের পাশাপাশি গাজা সিটির একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজা সিটির আল মুত্তাকিন মসজিদে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাশাপাশি মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও পৃথক হামলার খবর পাওয়া গেছে। সেখানে হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন। নতুন করে হামলা চালানো একাধিক হামলায় 22 জন আহত হয়েছেন। যে কোনো সময় হামলার আশঙ্কায় উপত্যকাটির সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভে প্রদেশে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের 8 জন সদস্য নিহত হয়েছেন। বুধবার সংগঠনের নিনভে কমান এক বার্তায় এই নিহতের ঘটনার পাশাপাশি আরও 4 জন সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পশ্চিম এশিয়াতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় পড়েছে। এর মাধ্যমে 3 দিন ধরে পাল্টা হামলা বন্ধ থাকার পর আবারও মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। খেলার খবর। তারুবা টেস্টে পাকিস্তানকে 90 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে 2 ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। 211 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 120 রানে অল আউট হয় সফরকারীরা। বাবর আজম 58 রানে অপরাজিত থাকলেও অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। শেষ উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে 49 রানের জুটি করেন তিনি। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক জেডেন সিলস, তিনি একাই নেন 5 উইকেট। এছাড়া কেমার রোচ ও জাস্টিন গ্রিভস 2টি করে এবং শামার জোসেফ 1টি করে উইকেট নেন। ফিফার নতুন এক বাণিজ্যিক পরিকল্পনার জেরে বিশ্বকাপ বর্জনের হুমকি দিচ্ছে ইউরোপের দেশগুলো। ফুটবলে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন একটি প্রতিষ্ঠান করতে চায় ফিফা। তাদের লক্ষ্য বাণিজ্যিক সত্ত্বের শেয়ার বিক্রি করে বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে অন্তত $420 কোটি সংগ্রহ করা। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউফা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে ফিফা এবার সীমা অতিক্রম করেছে এবং ফুটবলের আত্মা কোনো বেচাকেনার সম্পদ নয়। ইংল্যান্ড সহ ইউরোপের অনেক দেশই ফিফার এই গোপন পরিকল্পনায় ক্ষুব্ধ। ফিফাকে ঠেকাতে চলতি সপ্তাহে জরুরি ভার্চুয়াল বৈঠকে বসছে ইউরোপের 55টি সদস্য দেশ। কোপা সুদামেরিকানার প্লে অফের দ্বিতীয় লেগে ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে 4-2 গোলে হারিয়েছেন নেইমারের দল সান্তোস। ম্যাচের মাত্র 19 সেকেন্ডে রক্ষণ ভাগের ভুলে গোল হজম করে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিলিয়ান ক্লাবটি। ম্যাচের 39 মিনিটে গোল করে দলকে সমতা ফেরান মিগুয়েল। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল মেনিনো ও রনির গোলে বড় জয় নিশ্চিত করে সান্তোস। 2 লেগ মিলিয়ে 8-3 ব্যবধানে জিতে শেষ 16 নিশ্চিত করেছে তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে গোলের দেখা পায়নি নেইমার। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হবিগঞ্জে 144 ধারা জারির পর থমথমে পরিস্থিতি, মাঠে নেই এনসিপি বিএনপি নেতাকর্মীদের কেউ। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। 10 বছরে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল বেড়েছে 19টি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 মিনিটে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।